মাসুদ কামাল ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। একটা ফোন আলাপের কথা বলা হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন লন্ডনে গেলেন চিকিৎসার জন্য, সে সময় তিনি লন্ডনে থাকা অবস্থায় শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই টেলিফোনের কথার সূত্র ধরেই গণমাধ্যমে যে রিপোর্ট আসছে, তাকে পদত্যাগ করতে বলা হয় এবং তিনি সময় চেয়েছিলেন এবং তিনি অসুস্থতার গ্রাউন্ড দেখিয়ে তিনি এখন পদত্যাগ করবেন। শুধু কি আপনার কাছে কি মনে হয় শুধু ফোন আলাপের তাই কারণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে নেপথ্যে? মানে আপনার পজিশনে মনে হচ্ছে যে ফোন আলাপটা যে হয়েছে এটা আপনি শিওর? এই ধরনের আমি কিন্তু খবরই শিওর কিন্তু না। আসছে। হ্যাঁ, আমি মোটেই শিওর না, কারণ রাষ্ট্রপতি নিজেই এই ব্যাপারে কথা বলেছেন। উনি বলেছেন যে আমার সঙ্গে কোনো ফোন আলাপ হয়নি। এবং আমি আজকে দেখলাম হেলাল উদ্দিন একজন সাংবাদিক আছেন, সিনিয়র সাংবাদিক, যুগান্তরে একসময় ছিলেন, তিনি তার সঙ্গে রাষ্ট্রপতির কথা হয়েছে এবং উনি হেলাল সাহেবকে বলেছেন যে ফোন করতে হলে আমাকে লন্ডন যেয়ে করতে হবে কেন, আর সেখানে যেতে আমি অসুস্থ ছিলাম। তারও চেয়ে বড় কথা, ফোন আলাপের কারণে ওনার মানে বাদ দিতে হচ্ছে, এটা সরকারি বা কী করে বলতো যে সঙ্গে ফোনে আলাপ হয়েছে? এই বিষয়গুলো আসলে যার যা মনে হচ্ছে বলে যাচ্ছে। আর যদি ফোন আলাপটা সত্য হয়, যদি গভর্নমেন্ট বলে থাকে আপনি ফোন আলাপের কারণে আপনি পদত্যাগ করেন, তাহলে তো আমি বলবো যে একটু আগে আপনি যে শিরোনামটা পড়লেন, সেখানে সালাউদ্দিন সাহেব বলছে সরকার কিছু বলে নাই তাকে, তাহলে সালাউদ্দিন সাহেব মিথ্যা বলতেছে? মিলে না তো ভাই। কে মিথ্যাবাদী, রাষ্ট্রপতি, সালাউদ্দিন সাহেব? এখন আমাদের কাউকে মিথ্যাবাদী ভাবি না, কাজে এই লাইনে যাওয়ারই দরকার নাই, এই লাইনে যাওয়ারই কোনো দরকার নেই। উনি যে কোনো সময় রিজাইন করতে পারেন। বাংলাদেশের রাষ্ট্রপতির এই অধিকার আছে যে আমি আর থাকবো না, আপনাদের সঙ্গে রিজাইন করব। এটা যদি হয় ভালো, আমি এটাকে ওয়েলকাম করব, উনি করতেই পারেন। কিন্তু আমার কথা হলো কি, যদি আপনি রিজাইনই করবেন, তাহলে আপনি এতদিন এই নাটকগুলি করলেন কেন, এতদিন এই আপোষগুলি করলেন কেন? কারণ উনি তো আওয়ামী লীগের রাজনীতি করতেন এক সময়। আমাদের এখানে রাষ্ট্রপতি যখন কেউ হন, তিনি কিন্তু রাজনীতির থেকে সরে আসেন এবং বলা হয়ে থাকে উনি সকল দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেই রাষ্ট্রপতি হন। রাষ্ট্রপতি একটা অরাজনৈতিক পদ, তাই না? যত অরাজনৈতিকই হোক, এ পর্যন্ত আওয়ামী লীগের অথবা বিএনপির যত রাষ্ট্রপতি ছিল, যত পলিটিক্যাল গভর্নমেন্টের যত রাষ্ট্রপতি ছিল, সবাই কিন্তু আসলে পলিটিক্যাল পার্সন। ওই দলের একদম পরীক্ষিত লোক না হলে তো রাষ্ট্রপতি তাকে বানানো হয় না এই পর্যন্ত কাউকে। তো সেই লোকটাও ঘোষণা দিয়ে আবার অরাজনৈতিক হয়ে যান। তো ঠিক আছে, হন, অসুবিধা নেই। কিন্তু এই যে সংসদের প্রথম দিন উনি তো বিএনপির লিখে দেওয়া ভাষণটাই পড়ছেন। ওখানে উনি শেখ হাসিনা প্রচুর সমালোচনা করেছেন, ইয়েকে আপনার কি বলে সংবিধান লঙ্ঘনও করেছেন। সংবিধানে বলা আছে যে আমাদের স্বাধীনতার ঘোষণা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সংবিধানে লেখা আছে একদম। ওখানে দাঁড়িয়ে উনি বলেছেন যে মানে জিয়াউর রহমান করেছেন। এগুলো তো বলা হয়েছে, তাই না? এগুলো তো সংবিধান লঙ্ঘন। আসলে হয়তো এখন মনে করেন গায়ের জোরে কিছু হচ্ছে না, কে প্রতিবাদ করবে, কে প্রশ্ন তুলবে? যেহেতু এখন বিএনপি ক্ষমতা, আওয়ামী লীগ আমলে তো আওয়ামী লীগের ব্যাপারে কেউ প্রশ্ন তুলতে পারতো না, এখনও কেউ পারে না, কেউ বলে না কিছু। আমার কথা হলো যে সংবিধানটা আপনি চেঞ্জ করেন, করে তারপরে আপনি এগুলি বলেন। যতক্ষণ পর্যন্ত সংবিধানে ওটা লেখা আছে, যতক্ষণ পর্যন্ত আপনি চেঞ্জ না করতেছেন, ততক্ষণ পর্যন্ত ওখানে যা লেখা আছে এটা আপনাকে মানতে হবে। এটি আইন। হ্যাঁ, এই আইনটা আপনারা নিজেরাই ভাঙতেছেন, কিন্তু ক্রমাগত ভাঙতেছেন। অন্তর্বর্তী সরকারও ভাঙেছে, এই সরকারও ভাঙতেছে। ঠিক আছে, তারপরেও উনি রিজাইন করতেই পারেন। সেই রিজাইন উনি কেন করেছেন এটা নিয়ে আমরা হয়তো কিছু প্রেডিকশন করতে পারি যে কেন হতে পারে। আমার ধারণা ওনার রেজিগনেশনের মূল কারণ হলো যে সরকারি দল এবং বিরোধী দল তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে যে যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে উনি ডিসেম্বরে দেশে ফিরবেন, এই ঘোষণার প্রেক্ষিতে ডিসেম্বরে ফিরবেন না, ডিসেম্বরের আগে ফিরবেন, তো মধ্যে এটা যে কোনো সময় হতে পারে, কালকে হতে পারে অথবা এক মাস পরে হতে পারে। এই সময়ে তার নির্বাচিত প্রেসিডেন্ট থাকবে দেশে, এটা বিএনপি অথবা জামাতে ইসলাম অথবা এনসিপির জন্য খুব একটা স্বস্তিকর ব্যাপার নাও হতে পারে। হয়তো সেই চাপের কারণে ওনাকে পদত্যাগ করতে হচ্ছে বলে আমার ধারণা। আচ্ছা, মানসুর আলম, এই যে মাসুদ কামাল ভাইয়ের যে ধারণা, সেটা যেটি বললেন যে শেখ হাসিনা কিছুদিন আগে ফিরবে, হাসিনা ফিরবে, এই কথা আমরা গত 5 আগস্টের পর থেকেই শুনছি। আমি প্রশ্নটা শেষ করিনি। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে 16ই ডিসেম্বরের মধ্যে তিনি ফিরবেন।
এটার কারণেই হয়তো শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হচ্ছে। এর বাইরে কি আর অন্য কোনো কারণ আছে যে এখন শাহাবুদ্দিন পদত্যাগ করলে রাষ্ট্রপতি যিনি বিএনপির হবেন, তার আগামী নির্বাচন যখন হবে তখন বিএনপি রাষ্ট্রপতি থাকবে, এরকম কোনো ইকুয়েশন আছে কিনা? দেখুন, প্রথমে আমি যেটা বলছিলাম যে হাসিনা ফিরবে, চট করে ঢুকে যাবে, সেটা 5 আগস্টের পর থেকে কিন্তু আমরা শুনে আসছি, যেটা অলমোস্ট 2 বছর আজকে। তো আজকে এখন আমরা ফিরতে দেখিনি, তো ডিসেম্বরে ফিরবো, এই যে ফাঁকা বুলি, সেই ফাঁকা বুলির জন্য বাংলাদেশের বর্তমান সরকার বা বিরোধী জোটের যারা আছে তারা সম্মিলিতভাবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেবে, এই কারণ তো গত 2 বছর ঘটেনি। তো এখনো সেটাই কারণ বলে আমার মনে হয় না, অন্তত যেটা একমাত্র কারণ হতে পারে সরিয়ে দেওয়ার জন্য। আর রাষ্ট্রপতি সরানোর কথা এখানে আসছেই না। কথা হচ্ছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কিনা, রাষ্ট্রপতি কেউ সরাতে পারেন না। এই আলোচনার মধ্যে মানে আমরা যাইতে চাই না। যে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন সেটা ওনার ইচ্ছা, ওনার একান্ত ইচ্ছা, ওনার বয়স হয়েছে এবং উনি যেহেতু লন্ডনে ছিলেন, অসুস্থতার জন্যই ছিলেন। এখন উনি কি কারণে পদত্যাগ করবেন বা আদৌ করেন কিনা আমি জানি না। সেটা সে ধরনের, আপনি একটা ফোন আলাপের কথা বলেছেন, সেই ফোন আলাপ কোনো নির্ভরযোগ্য সোর্স থেকে আসেনি এবং এখন পর্যন্ত আমি মূলধারার কোনো মিডিয়াকেও সেটা এস্টাবলিশ করতে দেখিনি এবং রাষ্ট্রপতি নিজেও স্বীকার করেছেন। সো এখন পর্যন্ত আমরা জানি না যে এই যে কথা হচ্ছে সেটির নির্ভরযোগ্য সূত্র কোথায় এবং সেটি আদৌ ঘটবে কিনা। যদি ঘটে, রাষ্ট্রপতির নিজস্ব কারণ থাকে এবং কারণ থাকবে ঘটার জন্য, তিনি যদি পদত্যাগপত্র জমা দেন, এর পরবর্তীতে রাষ্ট্রীয় আইনে যেভাবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হয় সেভাবেই হবে এবং বাকি প্রসেস সাংবিধানিকভাবে সেভাবে এগিয়ে যাবে। মানে এখন রাষ্ট্রপতিকে পদত্যাগের জন্য কোনো চাপ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না, সেইটার প্রশ্নই আসছে না। আপনারা সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বললেন এখন কারণ তো একটা থাকবে, কারণ উনি যদি পদত্যাগ করেন উনি উনার কারণে পদত্যাগ করবেন, সেখানে সরকারের তো কোনো কারণ নেই। আচ্ছা, মানান ভাই, আপনারা তো রাষ্ট্রপতির পদত্যাগ 5 আগস্টের পর থেকেই চেয়ে আসছিলেন এবং আমরা দেখলাম যে 5 আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার হলো, সেই সরকারও এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিলেন। আবার বিএনপি সরকার শাহাবুদ্দিন এর অধীনেই কাছ থেকেই শপথ নিলেন। সরকারের যখন প্রায় কত মানসুরা 5 মাস, হ্যাঁ 5 মাসের মধ্যে এমন কি ঘটলো যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিতে চাচ্ছেন? দেখেন, আমি শুরুর কথাটা বলতে চাই, বিএনপি অনেক কিছু দেরিতে বোঝে। যেটা এখন বুঝতেছে সেটা অনেক আগেই এদেশের জনগণ মানুষ দাবি করেছিল। এর লজিকটা কি আমি সেটা বলবো। দেখেন, যখন 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হয়ে যায়, নির্বাচনের 1 সপ্তাহ পরে কালের কণ্ঠে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং এটাকে বিজয় বলে ঘোষণা করেছেন এবং উনি বলেছিলেন যে আমি এই 1.5 বছর বন্দী ছিলাম, স্বাধীনতা ছিল না, অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনীতি সবকিছু তছনছ করে দিয়েছেন। এই বক্তব্য উনি কিন্তু সাথেই দিয়েছেন। এরপরে দেখেন যে এই সরকারের বিরুদ্ধে, এই প্রেসিডেন্টের বিরুদ্ধে যখন আন্দোলন হয় বঙ্গভবনের সামনে সহ বিভিন্ন জায়গায়, তখন সালাউদ্দিন সাহেব একটা কথা বলেছিলেন যে এখনই পদত্যাগের সময় নয়। তার মানে পদত্যাগ করতেও পারেন, কিন্তু সময়টা কখন হবে, এখনই হবে না কখন হবে, যেটার কিছুটা ইঙ্গিত আপনিও দিয়েছেন যে এই প্রেসিডেন্টের আন্ডার বা পরের প্রেসিডেন্টের আন্ডারে যে একটা সময়কাল গেলে তখন নির্বাচনের সময় কোন প্রেসিডেন্ট থাকবেন, এটাও একটা কারণ বিএনপি থাকতে পারে। সময় হয়নি বলে তিনি বলেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম অধিবেশনেই সংসদে তিনি বলেছেন, রাষ্ট্রপতি একটা প্রতিষ্ঠান, আমরা যে কোনো মূল্যে এই প্রতিষ্ঠানকে রক্ষা করব। তো এই প্রতিষ্ঠান রক্ষার জন্য এখন বিএনপি মহাসচিব কি উদ্যোগ নেবেন? উনি তো পদত্যাগ করতে চাচ্ছেন, একটু উদ্যোগ তো থাকা উচিত। উনারা পরে বোঝেন, এর জন্য আমি বলছি। দেখেন, হিস্টোরিক্যালি যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি তাহলে দেখব 2009 সালে যখন উনি জেলা দায়রা জজ ছিলেন,
তখন আওয়ামী লীগ সরকার ওনাকে 2001 সালের বা আপনার যে সংখ্যালঘু নির্যাতনের জন্য যে কমিটি হয়েছিল বিচার বিভাগ, এই কমিটির মেম্বার করে এবং ওনার নেতৃত্বে হয়। এইখানে সে যে রিপোর্টটা দেয়, এখানে বিএনপিকে দোষী করে এবং বিএনপির পরে দোষ চাপিয়ে এই যে চুপ্পু সাহেব কি দেন, রিপোর্ট দেন। এরপরে তাকে 2011 সালে শেখ হাসিনা দুর্নীতি দমন কমিশনের কি করে, আপনার কমিশনার করে। কমিশনার করার পর দেখেন প্রায় 2-1 আওয়ামী লীগ নেতার বলতে এদের দুর্নীতি নিয়ে টানাটানি হচ্ছে, মানুষ খুশি হয়ে যেত। এরপরে উনি কি করতেন, দীর্ঘ তদন্তর নাম দেখিয়ে একটা সার্টিফিকেট দিয়ে দিতেন যে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায় নাই, মানে পরীক্ষিত বন্ধু। এরপরে ডিজিএফআইয়ের সহযোগিতায় এবং এস আলম গ্রুপের আনুকূল্যে সরকারি সহযোগিতায় 2017 সালে তিনি ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হন। ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হন চট্টগ্রামের অখ্যাত একটা কোম্পানি জেএমসির মানে বিল্ডার্সের পক্ষে, যারা রাতারাতি 100 কোটি টাকার ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিল এস আলমের মাধ্যমে, তাদের পক্ষে তিনি সেখানে প্রতিনিধিত্ব করেন। এই জায়গায় এসে তিনি ইসলামী ব্যাংকে তছনছ করেছেন। এই জায়গায় থাকা অবস্থায় তাকে রাষ্ট্রপতি পদে কি করা হয়, পদায়ন করা হয়। তখন তিনি শপথের পরে একটা কথা বলেছিলেন, সে কথাটা আমাদের সবার মনে রাখা উচিত। শেখ হাসিনার পা ধরে সালাম দিতে পারছেন না বলে তার মন খারাপ, প্রেসিডেন্ট হয়ে গেছেন পদে। এই যে একজন ব্যক্তি, আবার 12 তারিখের নির্বাচনের পরে উনি ভাষণ দিলেন, ইউটার্ন করলেন, তিনি তাদেরকে ফ্যাসিবাদ বললেন, তাদেরকে অনেক কিছু বললেন। এ তো বহুরূপী। বিএনপি এত দেরি করে চিনল, যেটা এনসিপি জামাত সহ দেশের জনগণ প্রত্যাশা করেছিল যে এটা আরও আগে চেনা উচিত। এই লন্ডনে যে উনি যে ফোন আলাপটা করেছেন, ডেইলি স্টার কিন্তু এরকম একটা রিপোর্ট করেছে, সেটার ভিত্তিতেই কিন্তু সবাই নড়ে চড়ে বসেছে। সরকারের গোয়েন্দা সংস্থা আছে, সরকারের আরও বহু জায়গা আছে। বিএনপি বলছে না যে প্রেসিডেন্টের পদত্যাগের কোনো প্রয়োজন নাই, একথা কিন্তু বলছে না। এখন বলছে উনি অসুস্থ থাকতে পারেন, মানে কারণটা দেখাই দিচ্ছেন যে আপনি বলেন যে আমি অসুস্থ, আমি আর পারছি না। উনি চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে এসেছেন। তো উনি যদি অসুস্থ থাকে তো ওনাকে তো পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল, যে কোনো একটা জায়গায় অথবা ব্যাংকক কোনো একটা জায়গায় জরুরি ভিত্তিতে নেওয়া দরকার। বাংলাদেশের প্রেসিডেন্ট, আবার ওনার শূন্যতা পূরণের জন্য আমাদের স্পিকারকে নিয়ে আসা হচ্ছে। তাহলে পুরো বিষয়টা, আমি যে প্রথম কথাটা বলেছি, বিএনপি অনেক কিছু খায়, ঘোলায় খায়, লেজে গোবরে করে খায়, এবং জুলাই সনদ নিয়ে যেটা করছে, আগামী দিনে গণভোট নিয়ে যেটা করছে, বিএনপি একই দিকেই যাইতে হবে। আসবো মাসুদ কামাল ভাই, নির্বাচনের সময়, আগামী নির্বাচনের সময় প্রেসিডেন্ট কে হবে এই সমীকরণটাও কিন্তু সামনে আসছে। তার প্রেক্ষাপট ধরেই কিন্তু মনে করি না। কেন এই কারণে আমি বলি আপনাকে, দেখেন যদি উনি পদত্যাগ না করতেন, যদি না, এখনো তো করেন নাই, হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছি যে করবেন, ধরা যাক উনি পদত্যাগ করলেন না, উনি যদি থাকতেন কবে নাগাদ থাকতেন, 2028 এপ্রিল পর্যন্ত। 28 এপ্রিলে ওনার ম্যাচ শেষ হইতো। উনি তো 23 এপ্রিল উনি হয়েছেন, আপনার প্রেসিডেন্ট হয়েছেন। 28 সালে শেষ। হ্যাঁ, 28 এপ্রিলে শেষ ওনার। তাহলে তখন তো এই আগামী নির্বাচন হবে 2031 সালে। কাজে উনি যদি পূর্ণ মেয়াদ থাকেন, তবুও নতুন যিনি প্রেসিডেন্ট হবেন তিনি এই সংসদ দ্বারা নির্বাচিত প্রেসিডেন্টই হবেন। কাজেই এই বিএনপির পছন্দের প্রেসিডেন্ট পাওয়ার জন্য ওনাকে তো পদত্যাগ করতে হবে, এই যুক্তি ধোপে টেকে না, এটা অটোমেটিকই হতো। এখানে যেটা আসলে যে ঘটনাটা আমি মানে হাইপোথেটিক্যাল, আমি তো কিছু জানি না ভাই, কেউ জানে না, কিন্তু কেউই জানে না, এবং যারা জানে তারা স্বীকার করে না। ভেরি ইন্টারেস্টিং, যারা জানে কেউ স্বীকার করে না। যেমন ধরেন উনি পদত্যাগ নাও করতে পারেন, এটা কিন্তু কেউ বলে না, এটা কিন্তু কেউ বলে না যে উনি পদত্যাগ করবেন না। তো সবাই কীভাবে তো শিওর হয়ে গেল যে উনি পদত্যাগ করতেছেন? আগামী 2 দিনের মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যে পদত্যাগ করবেন, এটা সবাই বলতেছে, সবগুলো মিডিয়া লিখতেছে। আপনাদেরও কিছু সোর্স আছে, আপনারাও যোগাযোগ করছেন, আপনাদেরকে বলা হয়েছে, আমার সঙ্গে কারা করে আলাপ হয়েছে, আমাকেও তারা বলছে এটা হচ্ছে। এখন কেউ স্বীকার করবে না। উনি এতদিন দাঁড়া মেয়ে ছিলেন, হঠাৎ করে কি এমন হলো যে ওনার চেয়ারটা ওনার জন্য অস্বস্তিকর লাগতেছে? কিছু না কিছু তো হয়েছে। মানান ভাই বলছিল, ওনাকে তো কেউ না কেউ ফোন করছে। মানান ভাই বলছিল যদি অসুস্থ হন তাহলে আবার চিকিৎসা নিতে যান। হ্যাঁ, মানে কি হয়েছে কেউ না কেউ বলছে, কিন্তু বিএনপি কেউ স্বীকার করবে না। বিএনপির কেউ স্বীকার করবে না যে কিছু হয়েছে, না কিছু হয় নাই। তো ওনার কি সমস্যাটা কি? উনি কি বলছেন আমার সমস্যা হয়েছে?
আমরা আগাম বলতেছি যে উনি বলবেন যে আমি অসুস্থ। আমরা সবাই জ্যোতিষ হয়ে গেছি, বলেন আপনি, সবাই কি জ্যোতিষ হয়ে গেছি? তো কেউ তো জ্যোতিষ হই নাই, কিন্তু আমরা সবাই কিন্তু দায়িত্ব নিয়ে বলতেছি। আপনিও বলতেছেন, আমিও দায়িত্ব নিয়ে বলতেছি যে 2 থেকে 3 দিনের মধ্যে পদত্যাগ করবেন। আর 2 থেকে 3 দিন কেন, আজকে নয় কেন? তাহলে কি মানে ওয়েটিং ফর স্পিকার? আমি বিষয়গুলো দেখেন আপনি, এগুলো কিন্তু 2-2 4 মিলে যাচ্ছে। তার মানে আসলে বিএনপি তাকে নিয়ে অস্বস্তিতে আছে। উনি কিন্তু বিএনপির জন্য ইজ্জত সব খোয়াইছেন, মানে যতটুকু ইজ্জত খোয়ানো যায় সব খোয়াইছেন। বিএনপি ওনাকে মোটামুটি চরিত্রহীন বানাইয়া এখন কেউ তুমি যাও, তো উনি এখন যাচ্ছেন, সমস্যাটা কি? তো এখন এটা ভাই আমাদের দেশের রাজনীতি। বাট আমি পার্সোনালি মনে করি, আমাকে আপনি পার্সোনালি বলেন, আমি মনে করি বিএনপি ওনাকে পূর্ণ মেয়াদে রাখলে ভালো করত। বিএনপি মানে শুরু থেকেই অসুস্থতে ছিল নাকি হঠাৎ করে অসুস্থতে পড়লো? এটাই যে বিএনপির লোক আমার পাশে আছে উনি বলতে পারবেন ভালো। আপনার কাছে কি মনে হয়? শুরু আর পরে এটা আমি ভালো বলতে পারবো না। আমি যেটা মনে করি, আমি পার্সোনালি মনে করি, দেখেন আপনি ভারতের একটা উদাহরণ দিই। প্রণব মুখার্জি কিন্তু ভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। যখন প্রেসিডেন্ট হন তার আগ মুহূর্তে উনি অর্থমন্ত্রী ছিলেন কংগ্রেসের। প্রেসিডেন্ট হওয়ার পর উনি তো অর্থমন্ত্রী পদ ছেড়ে দিলেন, উনি কিন্তু দল ছেড়ে দিচ্ছেন, উনি কোনো দল আর করেন না। 2014 সালে যখন নাকি বিজেপি ক্ষমতায় আসলো, তখনও প্রণব মুখার্জির মেয়াদ শেষ হয় নাই। প্রণব মুখার্জি কিন্তু বিজেপির সঙ্গে ওনার পূর্ণ মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন। প্রণব মুখার্জি এমন একজন কংগ্রেসের লিডার ছিলেন যে জীবনে কোনোদিন উনি মানে ইন্দিরা গান্ধীর আমল থেকে মানে কংগ্রেস করেন, কিন্তু কংগ্রেসের বড় নেতা ইন্দিরা গান্ধীর আমল থেকে। তো তাকে নিয়ে কিন্তু বিজেপি তার পূর্ণ মেয়াদ কমপ্লিট করছে। এটা হলো কি জানেন, গণতন্ত্র যখন একটা প্রাতিষ্ঠানিক রূপ পায় তখন এগুলি ঘটে। আমাদের দেশে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। আমরা মনে করি যে আমাদের দল যারা করে কেবল তারাই দেশপ্রেমিক, আর কেউ না। আমরা আমাদের দল যারা করে কেবল তাদের পক্ষে গণতন্ত্র দেওয়া সম্ভব, আর কারোর পক্ষে না। এটা আমাদের দেশের পলিটিক্যাল কালচার, যে কারণে আমরা রাখি না কাউকে, বেরিয়ে যেতে বলি। আবার দল করলেও হয় না, কিন্তু দল করলেও হয় না। প্রেসিডেন্ট রাষ্ট্রের সর্বোচ্চ পদ, এই সর্বোচ্চ ব্যক্তি যখন প্রধানমন্ত্রীর অনুগত হন তখনই কেবলমাত্র দল করা হয়। বি চৌধুরীকে কিন্তু চলে যেতে হয়েছিল, অপমানিত হয়ে তাকে কিন্তু চলে যেতে হয়েছিল। বি চৌধুরী কি বিএনপি করে না? বিএনপি যখন দলটা জন্ম হয় তখন ওই দলের সঙ্গে মহাসচিব ছিলেন। তার চেয়ে বড় বিএনপিকে অন্য কেউ ছিল? তার চেয়ে বড় বিএনপি খন্দকার মোশাররফ। সেই লোককে কিন্তু অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছিল। কারণটা কি? আনুগত্যের বিচারে ওনার আনুগত্য তখন ফুল মার্কস পায় নাই, অথচ পথটা কিন্তু অরাজনৈতিক। একজন লোককে আপনি রাজনীতির থেকে বের করে দিলেন, বলেন যে আপনি আর বিএনপি করেন না, আপনি আর আওয়ামী লীগ করেন না, আপনি আর জামাত করেন না, বলেছেন যে আপনি এই দল থেকে পদত্যাগ করছেন। কইরা নিয়ে বলতেছেন আপনি অরাজনৈতিক হয়েছেন, কিন্তু আপনার দলের প্রতি আনুগত্য আমাকে হ্যাপি করতে পারতেছে না, অতএব আমি বিদায়। কারণ বলেন আপনি নিজে যাবেন নাকি আমি লাথি মারবো? তো সে নিজের ইজ্জত নিজে রক্ষা করছে, সে বিদায় নিচ্ছে। তো এইটা হলো আমাদের দেশের রাজনীতির চেহারা। এখন উনি যেটা করছেন, উনিও কিন্তু একটা মানে ভাই যত কিছু আপনি বলেন অরাজনৈতিক, এতদিন ধরে আপনি তো একটা চিন্তা ভাবনা করে আসছেন, এতদিন ধরে আপনার মধ্যে একটা প্র্যাকটিস ছিল, আপনি সংসদে দাঁড়াইয়া তো আপনার এই চিন্তার বাইরে কিন্তু কথা বললেন। কারণ এতটাই আপোষ করলেন, মানে চরিত্রের এতটাই আপনি খোয়াইলেন, বিনিময়ে কি পাইলেন? 6 মাসও তো টিকতে পারলেন না। একটু লন্ডন ঘুরে আসলো, চিকিৎসা 6 মাস তো টিকতে পারলেন না। তাহলে লাভটা কি হলো? এটা একটা শিক্ষা নেওয়ার জায়গা কিন্তু, যে কতটুকু দিলে পরে খুশি হবে, কতটুকু আত্মত্যাগ করলে পরে কর্তা খুশি হবেন, এটা বলা বড় কঠিন। তো যাই হোক, সেই উনি একটা বেঞ্চমার্ক একটা নির্ধারণ করছেন যে না, পুরোটা খুললেও খুশি হয় না, কি করবেন? জি, মানসুর আলম, জামাত এনসিপি জনগণ যেটা আগেই বোঝে, বিএনপি অনেক কিছুই দেরিতে বোঝে। বিএনপি সব কিছুই ঘোলা করে তারপরে মেনে নেয়, যেটা মানান নয় বললেন। আমি এখানে আসলে দুইজনের কথাই শুনছি। একজন বলছেন যে বিএনপি ওনাকে চরিত্রহীন বানাইছে,
মানে বিএনপির জন্য উনি এতদিনের বিশ্বাস, চিন্তা ভাবনা সব ত্যাগ করে মানে এক ধরনের খোল্লাম দাঁড়িয়েছেন। আরেকজন বলছে যে বিএনপি ওনাকে চিনতেই পারে নাই। এই যে চিন্তাগুলোর সম্মিলন যে জায়গায় হয়, বিএনপি সবসময় এই জায়গায় দাঁড়িয়ে থাকে। মানে এইটাই বিএনপির গণতান্ত্রিক প্র্যাকটিস বা যেটাই বলেন আপনি। বিএনপি ওনাকে চরিত্রহীনও বানায় নাই বা বিএনপি ওনাকে চেনে নাই এমনও না। বিএনপি সারা দেশের মানুষ যদি জানে, বিএনপি কি জানে না যে ওনার রাজনৈতিক এলিজিয়েন্স কোথায় ছিল এবং উনি কি কি পদ ক্যারি করেছেন, কিভাবে উনি আওয়ামী লীগের প্রতি তার আনুগত্য ছিল। এখন সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষায় এবং 5 আগস্টের পরবর্তীতে দেশের মধ্যে যেসব মব হয়েছে বারবার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ছিঁড়ে খুঁড়ে নষ্ট করার জন্য যে ধরনের কার্যক্রম চলেছিল, সেই জায়গা থেকে যদি বিএনপি সংবিধান রক্ষার এলিজেন্সটা না নিত এবং রাষ্ট্রপতি যে একটি প্রতিষ্ঠান আলাদা, যেটা মাসুদ সাহেব বলেছেন, আমাদের মহাসচিব সংসদে বলেছেন, তো এই যে একটি প্রতিষ্ঠান আলাদা, সেই প্রতিষ্ঠানটিকে ধরে রাখা এবং এই যে নির্বাচন পর্যন্ত একটা অনিশ্চয়তাই ছিল দেশে যে নির্বাচন হবে কিনা, সেটা আমরা নির্বাচনের আগের 1.5 বছর কিন্তু আমরা এগুলোর মধ্য দিয়ে সাফারিং এর মধ্য দিয়ে গিয়েছি রাজনৈতিকভাবে। আমি ছাত্রনেত্রী হিসেবে ছিলাম, তো আমি সবকিছুই দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে মব হতো, কিভাবে ছোটখাটো ইস্যু নিয়ে রাত বিরাতে হল থেকে মেয়েদের ছেলেদেরকে বের করে দেওয়া হতো এবং ইস্যুর পর ইস্যু চলতো। তো এই যে জিনিসগুলো একটার পর একটা চলেছিল, তার জন্য কিন্তু আমাদের রাজনৈতিক একটা অস্থিরতার মধ্যেই ছিল। তো সেই জায়গা থেকে প্রতিষ্ঠানকে ধরে রাখা বিএনপির জন্য, বিশেষ করে দেশের জন্য এবং পরবর্তীতে যেটি নির্বাচন পর্যন্ত আসে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এখানে পরবর্তীতে শুধু তাই না, এখন রাষ্ট্রপতির প্রতিষ্ঠান হিসেবেও তো একটি নির্দিষ্ট সম্মানের ভাগিদার, যে সম্মানটি উনি পরবর্তীতে বলেছেন একটি ইন্টারভিউতে, ওনার নিজের কথা, যে সেই সম্মান উনি পাননি আগে। এটাতে আমি কোনো জাজমেন্ট দিচ্ছি না, উনি নিজে ওনার বক্তব্য দিয়েছেন, কালের কণ্ঠের রেফারেন্সে আমি বলছি যে উনি বলছেন যে উনি সেই সম্মান প্রপারলি পাননি। কিন্তু বিএনপি প্রতিষ্ঠান হিসেবেও কিন্তু তাকে সেই সম্মান দিয়ে গিয়েছে। এখন পরবর্তীতে উনি সংসদ শুরুর সময় উনি কি যে বক্তব্য বললেন, ওনার এতদিনের রাজনৈতিক চিন্তাভাবনা বদলে উনি বক্তব্য কেন বললেন, কিভাবে বললেন, এবং সেই ব্যাপারে আমাদের সহ আলোচকদের একজন বিএনপিকে দায়ী করেছে যে বিএনপি লিখে দিয়েছে তাই হয়তো এটা বলেছে। এরকম কোনো কথাও কিন্তু উনি অ্যাডমিট কখনো করেননি যে এটা আমাকে বিএনপি লিখে দিয়েছে। কারণ ওনার যদি বলার ছিল, উনি তো কালের কণ্ঠে তো উনি বলেছিল তো অনেক কিছু। রাষ্ট্রপতির বক্তব্য তো মন্ত্রিসভায় অনুমোদন নিয়েই করা হয়, দেওয়া হয়, সেইটা অ্যাপ্রুভাল এটা হয় না, সবাই সংসদের ভাষণ অ্যাপ্রুভ করা হয়। আচ্ছা, এখন এই আলোচনা বাদ দিয়েও এখানে বি চৌধুরীর কথা আসছে, প্রণব মুখার্জির কথা আসছে। এখন বি চৌধুরী রাষ্ট্রপতি থেকে নিজের নিরপেক্ষতা চর্চা করতে গিয়ে উনি যে ধরনের রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছিলেন, প্রণব মুখার্জি কি সেই ধরনের কাজ কখনো করেছিলেন কিনা? বিজেপি তার পূর্ণ টার্মে প্রণব মুখার্জির মতো একজন রুশিয়ান রাজনীতিবিদকে তারা রাষ্ট্রপতি হিসেবে রেখেছিল এবং উনিও ছিলেন। এবং উনি কংগ্রেসের খারাপ সময়ও কিন্তু সেই সময়টাই ছিল, কিন্তু কংগ্রেসের খারাপ সময়ও কিন্তু রাষ্ট্রপতি হিসেবে এমন কোনো পদক্ষেপ উনি নেননি যার জন্য বিজেপি মনে করতে পারতো যে ইনস্টিটিউশন এই প্রতিষ্ঠান আমাদের পক্ষে না। তো তারাও নিরপেক্ষ হিসেবে দেখেছিল। কিন্তু আমাদের দেশে সম্ভবত এটি রাজনৈতিক উচ্চবিলাস অনেকেরই থাকে অনেকভাবে। তো সেই উচ্চবিলাস থেকেই কিন্তু তাদের প্রতিষ্ঠানের একজন ধারক হওয়ার পরেও নিরপেক্ষতা হারান তারা, যার জন্য পরবর্তীতে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এবং যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, ছোটখাটো সমস্যা অনেক বড় রূপ ধারণ করতে পারে কোনো এক জায়গায় গিয়ে, সেই ধরনের শান্তি রক্ষার ক্ষেত্রে কিন্তু সরকারিভাবে মানে সরকারি দলের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। তো আমি সর্বোপরি বলতে চাচ্ছি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে বিএনপি কোনোভাবেই আগে বা পরে জাস্ট নিজের লোক বানানো বা নিজের লোক মনে করে রাষ্ট্রপতি রাখার জন্য কোনো কিছু করেনি। যতটুকু করেছে, যেইভাবে করেছে, সবটাই কিন্তু দেশের স্বার্থে, দেশের শান্তি, দেশের শৃঙ্খলা, সাংবিধানিক শপথ সবকিছু রক্ষার স্বার্থেই বিএনপি সেই পদক্ষেপগুলো নিয়েছিল। কিন্তু এর আগে যখন 5 আগস্টের পরে আমরা দেখলাম যে রাষ্ট্রপতির যখন পদত্যাগ চাওয়া হলো,
তখন বলা হলো যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, দেশে আরও বিশৃঙ্খলা বাড়বে। এরপরে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, আসার পর তো বিএনপির হাতে সুযোগ ছিল সংসদে অভিশংসন করার, তো একটা সুযোগ তো ছিল রাষ্ট্রপতিকে অভিশংসন করার, সেটি না করা হলো না কেন? দেখুন, বিএনপি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে, রাষ্ট্রীয় দায়িত্বে এসেছে। তো এই গণতান্ত্রিকভাবে আসার পরে এসেই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া, একটি প্রতিষ্ঠানকে সরিয়ে দেওয়া, আমার মনে হয় না যে এটা গণতন্ত্রের জন্য খুব ভালো উদাহরণ। এখনো তো বিএনপি বলছে না যে আপনি সরে যান। এখন আপনারা মিডিয়া বা বিভিন্ন মানুষজন, সাধারণ মানুষ, তারা কোন ধরনের আলোচনা শুনছে, কোন গুজব শুনছে, সেগুলো তো বিএনপির এই মুহূর্তে চিন্তার কোনো বিষয়বস্তু না। বিএনপি কোথাও বলেনি যে আমরা বলছি যে রাষ্ট্রপতি সরে যান। রাষ্ট্রপতি নিজে ঠিক করবেন যে উনি কি করবেন। এটা পুরোটাই রাষ্ট্রপতির উপর। উনি যদি পদত্যাগ করেন, অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করবেন, সাংবিধানিকভাবেই বাকি কার্যপদ্ধতি সেভাবে অনুসরণ করা হবে, এতটুকুই বলার। জি মানন ভাই, বিএনপি তো তাকে বলে নাই যে আপনি সরে যান। বিএনপি ঠেকাচ্ছ না, আগে ঠেকাইছে তো। আগে প্রেসিডেন্ট যাতে পদত্যাগ না করে এজন্য ব্যাপক তৎপরতা ছিল বিএনপির, সেই তৎপরতা এখন নাই। তার মানেই বোঝা যায় যে বিএনপি এটা চায়। এবং সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, এই বক্তব্যের ভিতরে ইঙ্গিত রয়েছে প্রেসিডেন্ট কি বলে পদত্যাগ করবে, এটা ভাষাটা উনি অলরেডি ডিসপাস করে দিয়েছেন যে আপনি অসুস্থ থাকতে পারেন, আপনি পদত্যাগ, অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেন, এর চেয়ে ভালো ফর্মুলা নেই। না হলে হ্যাঁ চিকিৎসা করে আসছেন, তাহলে ওনাকে তো এখন পিজি হাসপাতালে দেখার কথা, তাই না? উনি তো ওখানে আছেন, পিজি হাসপাতাল থেকে ডাক্তারদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে না, বিভিন্ন বিদেশ থেকে ডাক্তার নিয়ে এসে ওনাকে কি করা হচ্ছে না, চিকিৎসার টিম আছে। উনি যদি পদত্যাগের মতন অবস্থায় চলে যান, তাহলে তো ওনাকে একটা আইসিইউ সাপোর্ট সহ আরো বহু কিছুর অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন ছিল। কিন্তু ওনাকে পথ দেখানো হচ্ছে যে আপনি যদি ভালোই না যান, তাহলে কিন্তু কিভাবে যাইতে হবে এটার ব্যবস্থা আছে। আমি এই জন্য আগেই বলেছিলাম যে বিএনপি অনেক কিছু দেরিতেই বোঝে। এবং আমি এটাকে জনগণের সামনে আর কয়েকদিন পরে ক্লিয়ার হবে যে বিএনপি কিভাবে চাইছে না চাইছে, কোনোটাই তো মানে ইয়ে থাকে না। দেখেন সিনহা সাহেব যখন চলে গিয়েছিল দেশ ছেড়ে, তখন তো বলছিল যে হ্যাঁ উনি চলে গিয়েছেন, কিন্তু পরবর্তীতে কি দেখা গেছে যে ডিজিএফআই তাকে অস্ত্র ধরেছে, বাসার থেকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে প্লেনে উঠাই দিয়েছে। তো সেগুলো তো দেখা গিয়েছে। দেখেন, মূলত আমি বিএনপির এই সংকটটাকে একটু আলাদাভাবে আইডেন্টিফাই করতে চাই। সেটা কি? রাষ্ট্রপতি ইস্যু, গণভোট ইস্যু, জুলাই সনদ ইস্যু। এই ইস্যুগুলো নিয়ে খোদ বিএনপির ভিতরে দুই ভাগ আছে। এই দুই ভাগের এক ভাগ হচ্ছে ওপেন বলতেছে, যার কারণে মানে একটা অবস্থা তৈরি হয়েছে, আর এক ভাগ কিন্তু সাইলেন্ট আছে। আমরা তো ট্রেজারি বেঞ্চে অনেক বর্ষিয়ান রাজনীতিবিদদের বসে থাকতে দেখি, কিন্তু এক দুইজনকে দেখি শুধু সবার ফ্লোর নিয়ে সবার উত্তর দেন, এমনকি ধর্ম মন্ত্রণালয়ের উত্তরও দেন। বাকিরা কিন্তু এই বক্তব্য বা মানে তৎপরতা ওনাদের লক্ষণীয় না। তার মানে এখানে কিন্তু মানে সাধারণ যদি বিএনপির মানুষের কাছে যান গ্রামে গঞ্জে, তারাও কিন্তু চুপ মানে উনি থাকেন, এটাও কিন্তু চান না বিএনপির ভিতরের লোকেরাই। এই যে মানে গণভোট নিয়ে যেটা হচ্ছে, জুলাই সনদ নিয়ে যেটা হচ্ছে, এটা বিএনপির ভিতরেই কিন্তু একটা বড় ধরনের কি আছে। এই জায়গায় এসে জামাত, এনসিপি সহ 11 দলীয় জোট যে পরিমাণ কর্মসূচি পালন করে একটা আলটিমেটামের দিকে আসছে, সেই জায়গায় এসে বিএনপি এটাকে তাদের জন্য একটা থ্রেটিং জায়গা মনে করছে। সেই থ্রেটিং জায়গা থেকে তারা ওই জায়গাটাও যাতে দুর্বল জায়গা না থাকে, সেই জায়গাটা তারা এখন হয়তো পাকাপুক্ত করতে চাচ্ছে যে প্রেসিডেন্ট ওখানে যদি নিজস্ব লোক থাকে তাহলে আমরা কমপক্ষে একটু টেনশন মুক্ত থাকবো, এটাও হতে পারে। আর দ্বিতীয় যেটা আমি বলতে চাই, দেখেন আমাদের প্রিভিয়াস ইতিহাস দেখেন যে আমাদের যে 1/11 যেটা ঘটলো, ইয়াজউদ্দিন স্যার কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। উনি একজন একাডেমিক ব্যক্তিত্ব থাকার কারণে কিন্তু 1/11 ঠেকাইতে পারেন নাই, কিন্তু আব্দুর রহমান বিশ্বাস কিন্তু ঠিকই ঠেকিয়ে দিতে পেরেছিলেন অভ্যুত্থান। তাহলে এই জায়গাগুলো থেকে যখন বিএনপির অনেক হিসাব নিকাশ আভ্যন্তরীণভাবে তৈরি হচ্ছে, সেই জায়গায় কিন্তু এটা হতেই পারে। এমনকি বর্ষিয়ান একজন রাজনীতিবিদ বাংলাদেশের, যিনি একসময় বিএনপির সাথে ছিলেন, আমি এই তথ্যটা দিয়েই আপনি বলেন, সেটা অলি আহমেদ সাহেব,
উনি কিন্তু একটা বক্তৃতায় আমি শুনেছি ওনার সেই বক্তৃতা, সেখানে উনি বলেছিলেন যে বর্তমান প্রধানমন্ত্রীকে উনি বলছেন সিচুয়েশন যা, আপনি বাইরে রাত্র যাপন করবেন না, এরকম একটা বক্তৃতা কিন্তু মিডিয়াতে এসেছে। ওটা ওনার সাজেশন। তার মানে সার্বিক পরিবেশকে সুন্দর রাখার স্বার্থে বিএনপি হয়তো তার ভুল বুঝতে পারতেছে এবং এই জায়গায় চলে আসতেছে। আর বিএনপি সংবিধান রক্ষার জন্য অনেক কিছু করেছে, যেটা আমার আপা বললেন, এটা সঠিক নয়। হ্যাঁ, সংবিধান কি শুধু প্রেসিডেন্টের ক্ষেত্রে আর অন্য ক্ষেত্রে না? আপনি যদি 91-এর কথা ধরেন, তাহলে 91-এ বিচারপতি শাহাবুদ্দিন সাহেব কি হয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন। তখন তো সংবিধানে এটা লেখা ছিল না যে প্রধান বিচারপতি এসে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ একটা দায়িত্ব নিয়ে নির্বাচন করে দেয় আপনি, আবার সে তার জায়গায়। তখন কি এটা সংবিধানে ছিল? না, সংবিধানে ছিল না। বিএনপি তো সেটা নিয়েছে এবং বলতে পারে জনগণের উইল। তো এখন গণভোট তো জনগণের উইল, তো জনগণ তো এই সরকার করেছে। তাহলে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার নামে তো কোনো সরকারই নাই, তাহলে এটা তো অসাংবিধানিক হয়ে যায় অন্তর্বর্তীকালীন সরকার। তো এগুলোও বিএনপিকে হিসাব করে কথা বলতে, অর্থাৎ কোনটা পক্ষে যায় আর কোনটা বিপক্ষে যায়। আর এটা বলছেন যে রাষ্ট্রপতির পদটা মানে যে শূন্যতা তৈরি হতো, কখনোই শূন্যতা তৈরি হতো না। এদেশে তো সুপ্রিম কোর্ট ছিল, প্রধান বিচারপতি ছিল, তাই না? কাজেই রাষ্ট্রের যে লোকেরা যে প্রেসিডেন্ট ছাড়াও যে শপথ নিতে পারতো না তা না। প্রধান বিচারপতি অথবা শহীদ মিনার অথবা যা বাইতুল মুকাররম মসজিদের দাঁড়িয়ে শপথ নিত জনগণকে সাক্ষী রেখে। কাজে এটা বিভিন্ন দেশে প্র্যাকটিস আছে, তো করে নেই। হ্যাঁ, মাসুদ কামাল ভাই, যদি রাষ্ট্রপতি ধরেন, আমরা এখনো যদি কিন্তুর মধ্যে আছি, যদি রাষ্ট্রপতি পদত্যাগ করেন তার ভাগ্যে কি করতে পারে? কারণ এরই মধ্যে এনসিপি, জামাত, তারা সবাই তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে, বিচারের আওতায় আনার। বিএনপি গ্রেফতার করবে কিনা এটা আমরা শঙ্কিত। আমি বলি আপনাকে, মানে আমি সম্ভাব্য কনসিকুয়েন্সটা একটু জানতে চাই আপনার কাছে। বলি, আমাদের এমপি সাহেব আছেন, উনি বললেন তো যে এগুলি আসলে ঠিক না। আচ্ছা ঠিক আছে, যদি উনি পদত্যাগ করেন, যদি উনি আমরা সবাই বলছি পদত্যাগ করবেন, উনি জানেন না পদত্যাগ করবেন, যে ওনার দলও হয়তো কেউ বলতেছে না। যদি আমাদের কথাটা সত্য হয়, তখন উনি মানবেন যে বিএনপি চাপ দিয়েছিল অথবা বিএনপি থেকে পরামর্শ দিয়েছিল, তখন মানবেন? এটার জন্য বেশি দিন ওয়েট করতে হবে না, 3 দিন ওয়েট করতে হবে। দেখি 3 দিন পরে উনি কি বলেন। এটা এগুলো একটা কথা। দ্বিতীয় কথাটা হলো, এর অবস্থা তো অনেকে দেখতেছে, কিন্তু পাবলিক দেখতেছে না। পাবলিক কিন্তু 3 দিন পরে এটা মিলাই নেবে যে কি হচ্ছে। আর আপনি যেটা বললেন, দেখেন আমি কতগুলো ঘটনা বলি আপনাকে। আমাদের যিনি রাষ্ট্রপতি থাকেন, আমাদের আইন অনুযায়ী উনি যখন চলে যান, চলে যাওয়ার পর উনি 3 মাস আইন অনুযায়ী এসএসএফ পান, 3 মাস পান। ইউনূস সাহেব ওনার নিজের নামে, ওনার নাম সহ আইন করেছেন যে উনি পাবেন 1 বছর। মানে উনি লোকটা এতটাই বেহায়া যে উনি একটা আইন করছে, সেই আইনের মধ্যে ওনার নাম আছে যে উনি 1 বছর এসএসএফ পাবেন। ঠিক আছে, আমি আপনাকে এটাও বলি, এই রাষ্ট্রপতিকে 6 মাস এসএসএফ দেওয়া হবে। এটা আপনি লিখে রাখেন, উনি 6 মাস এসএসএফ পাবেন। 6 মাস পর তো 6 মাস তো ওটা যেন হলো কেন? ইউনূসের 1 বছরও হলো না, আগের রাষ্ট্রপতিদের 3 মাস হলো না, ওনাকে 6 মাস দেওয়া হচ্ছে কেন বলেন? হচ্ছে এই কারণে যে ওনার কোনো বিপদ হবে না। উনি বেরিয়ে যাবেন, বেরিয়ে যাওয়ার পর উনি অন্য অন্য রাষ্ট্রপতিদের মতো থাকবেন, 6 মাস এসএসএফ পাবেন, আজীবন পুলিশ পাবেন, রাষ্ট্রপতির যা সুযোগ সুবিধা সবই পাবেন। এবং এই পাওয়াটা কিন্তু আমি অন্যায় মনে করছি না, আমি এগুলোকে স্বাভাবিক মনে করছি। এটা হতেই পারে। উনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, বিএনপি তাকে রাখবে না, এটাও স্বাভাবিক মনে করি। বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার, সেই কালচারের প্রেক্ষিতে আমার কাছে এগুলো স্বাভাবিক। আমার কাছে অস্বাভাবিক হলো এই নাটকটা, সালাউদ্দিন সাহেবের নাটকটা। আমরা কিছু বলি নাই, ইহা সত্য নহে। 2 দিন পরে যখন পদত্যাগ করবেন, তখন তো দেখা যাবে আপনি বলছেন, বলবেন না আমরা তো আমার কারণে পদত্যাগ করে নাই, ওনার মাথা ব্যথা উঠছিল এই জন্য পদত্যাগ করছে। তো মাথা ব্যথা উঠছে, প্যারাসিটামল খাইলেই তো। ঘটনাটা কিন্তু এইভাবে দেখেন আপনি। আমি মানে পাবলিক কিন্তু বুঝে না ভাই, বাংলাদেশের পাবলিক বোকা মনে করেন না। বাংলাদেশের পাবলিক বোকা হলে বিএনপি পাস করলো কেমন করে? বিএনপি কি বোকাদের দল নাকি?
বাংলাদেশের পাবলিক বোকা হলে পরে জামাতে ইসলাম কীভাবে 70টা আসন পায়? এই লোকগুলি কি বোকা নাকি? বাংলাদেশের মানুষ ঠিক চালাক, তারা ঠিক বুঝে কি করতে হবে, এবং আপনারা কি বলতেছেন ওরা এটাও বুঝে। আপনারা হয়তো ওদের মন্তব্যগুলি শোনেন না, মানে শুনতে চান না। শুনবেন যখন সময় আসবে, শোনাই দিবে। হাসিনারে শোনাই দিছে না? শোনাই দিছে। আপনারা তো মনে করেন যে এই যাত্রার শেষ নাই, এই ক্ষমতার শেষ নাই, অন্তহীন যাত্রা। হাসিনা কিন্তু মনে করতো তার অন্তহীন যাত্রা। কোনো যাত্রায় অন্তহীন না, কোনো সিদ্ধান্তে অন্তহীন না। মানুষকে যারা বোকা মনে করে তাদের যে বোকার কেউ নাই। মানুষ বাংলাদেশে আপনি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, সেও বলে দিবে যে কী কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতেছে। ওনার কিন্তু সালাউদ্দিন সাহেবের বাণী শোনার দরকার নাই, সে জানে যে কী কারণে পদত্যাগ করতেছে। ওনারা কিছু বলতে পারবে না, ওনারা তো এমপি মানুষ, ধমক খাবো নাকি যে দলের কাছে যে তোমাকে বাদবাড়ি করতে বলছে। আমি তো বলি না, নাটক করতে পারো না, নাটক করো, বেশি বিপদে ফেলা। উনি আপ্রাণ চেষ্টা করতেছেন, ধন্যবাদের জন্য দলের কাছে ধন্যবাদ পাবে, এ তুমি তো চেষ্টা করছো। কিন্তু এগুলো ঠিক না। আমার কথা হলো কি, যেটা অবধারিত সেটা ঘটবে, এখানে নাটক করার কে ভাই? আমাদের পোষাচ্ছে না আপনাকে দেওয়া, হতেই পারে আপনি রিস্কি মানুষ। আমি তো প্রথমে বললাম উনি রিস্কি এই গভর্নমেন্টের জন্য, হতে পারে না রিস্কি। উনি তো পিয়ারের লোক না এই গভর্নমেন্টের, বরঞ্চ গভর্নমেন্ট যারা পিয়ারের লোক তাদেরকে আনবে। এটা তো আমি অন্যায় কিছু দেখি না। আপনি হয়তো বলবেন যে রাষ্ট্রপতির তো কোনো ক্ষমতাই নাই। কিন্তু এখানে ধরেন রাষ্ট্রপতির 3টা ওয়েতে রাষ্ট্রপতিকে সরানো যায়, বা রাষ্ট্রপতি প্রথম হচ্ছে তিনি পদত্যাগ করলে সরকারও বলতে পারে, আবার সংসদে অভিশংসনও করতে পারে। কোনটা করলে আপনার কাছে নাটক মনে হতো না? ওনারা বললেই পারতেন যে আমার রাষ্ট্রপতিকে বলছি যে আপনাদের আমাদের হচ্ছে না, বলে দেন, বললেই তো চলে যায়। বললে চলে যায়। উনি তো বলছেন যে চলে যাবো, চলে যাচ্ছেন। অভিশংসনটা হলো বেজ্জতিকাণ্ড হইতো না। অভিশংসন কিন্তু বিচৌধুরী কেউ করে নাই, বসছিল অভিশংসন করার জন্য। ওই বসার খবর হয়ে আবার তার পোলা ছিল, পোলা ফোন করে বলেছে বাবা তোমার পক্ষে তো কেউ নাই, তখন সে পদত্যাগ করছে। ওটা তো পরে নিউজও হয়েছে, কিন্তু উনি বলছে যে আব্বা তোমার পক্ষে কেউ নাই, এটা শুনে সেই সঙ্গে সঙ্গে পদত্যাগ করছে। তো অভিশংসন করতে বেশি কিছু লাগে না। 151 জন সিগনেচার করে একটা চিঠি দিবে স্পিকারকে, তারপরে স্পিকার কিছু নিয়ম কানুন মাইনা এটা ভোটে দিবে, 2/3 হলে পরেই শেষ। এখন ওনারা যদি ওদের রাষ্ট্রপতির পক্ষেও ভোট দেয় তাও আটকাতে পারবে না। রাষ্ট্রপতিকে রাখা না রাখা এনে বিএনপি এনসিপির কোনো ভূমিকাই নাই, কিন্তু ওনাদের গেলে হাততালি দেওয়া ছাড়া কোনো কাম নাই। ওনাদের হাততালি দেওয়া ছাড়া কোনো কাম নাই, এটা বিএনপি একলাই পারে। বিএনপি যাদের রাখছে এটাই তো অনেকের কাছে, ওনাদের কাছে এটা আপত্তিকর লাগতেছে যে কেন রাখছে। তো এখন ওনারা খুশি, মানে শহীদদের রক্তের সাথে যায় না এটা। না, আপনার কাছে মনে হয় কেন রাখছে কোনটা? এই যে রাষ্ট্রপতিকে বিএনপি কেন রাখছে বলে মনে হয়? আচ্ছা, এটা হলো শোনেন আমি বলি, বিএনপি হলো একটা অদ্ভুত দল। বিএনপি কিন্তু আপনার জামাতের মতো ক্যাডার ভিত্তিক দল না, আওয়ামী লীগের মতো বিএনপি হলো মানে এখানে বিভিন্ন ধরনের লোকজন আছে, মধ্যপন্থী একটা দল। কিন্তু এটা এখানে নানা মতের লোক আছে, নানা সবার সঙ্গে কেউ আছে, সবার সঙ্গে ঠিক আছে মিলেমিশে চলি। আমি এত অ্যারোগেন্সি কেন শো করব, আমরা করব না, এরকম একটা মানে মধ্যপন্থা টাইপের দল আর কি। তারেক রহমান সাহেব 17 বছর বিদেশ থেকে আসছে, ইংল্যান্ডের পলিটিক্স কিছু কিছু ওনার মধ্যে ঢুকছে, ওই ধরনের সহনশীলতা ঢুকছে। উনি তো সবসময় বলেন সবার সঙ্গে মিলেমিশে চলি। এটা এতদিন যে বিএনপি উনি যে ছিল, এটা তারেক রহমানের কারণে ছিল। উনি পার্সোনালি মনে করছেন যে এই লোক তো আমার জন্য ডিস্টার্বিং না, থাক না, সমস্যাটা কি, 2 বছরই তো। কিন্তু আবার বিএনপির মধ্যে বিভিন্ন ধরনের উগ্রপন্থী বিভিন্ন কট্টর টাইপের লোক আছে কিছু, তারা প্রেশার দিছে। তারা এখন যে বলছে এই দেখেন এই ঘটনা কিন্তু ঘটতেছে, শেখ হাসিনা কিন্তু আসতেছে, ওই সময় কি আপনি প্রেসিডেন্ট রাখবেন তাকে? রিস্কি, এটা তো রিস্কি রে ভাই, অস্বীকার কোনো লাভ নাই। যখন শেখ হাসিনা আসতেছে রিস্কি হবে। বিএনপি অন্য কোনো কারণ না। এখন কেউ হয়তো বলবেন, আমি জানি এখানে অনেক লোক বলবেন যে জামাতের এনসিপি চাপে আসছে, তারা চাপ দিবে এখন, এই জন্য চাপে বিএনপির চাপে ভয় পেয়ে করেন এই কাজটা। ওনাদের মতো মাঝখান থেকে লাভ হয়ে গেছে জামাতের, কি জানেন? এই রাষ্ট্রপতি নিয়ে আগামী কয়েকদিন খুব আলাপ আলোচনা হবে গাজী সাহেবের আলোচনার থেকে বাইরে। আচ্ছা, মান্নান ভাই আরেকটা কারণ বলেছেন, না এটা আপনার কাছে আসবো। ইন্ডিয়া এবং আওয়ামী লীগের সাপোর্ট নিশ্চিত করার জন্য এতদিন প্রেসিডেন্টকে বিএনপি পুষছে। ইন্ডিয়া এবং আমেরিকার
আওয়ামী লীগের সমর্থন। সাপোর্ট সমর্থন নিশ্চিত করার জন্যই এতদিন বিএনপি তাকে পুষে এই পর্যন্ত রাখছে। জি, এটি একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিএনপি জামায়াত কোনটা প্রশ্ন? এই যে মানে আমেরিকা এবং ভারতের, আমেরিকা বলি নাই, ইন্ডিয়া এবং আওয়ামী লীগের সমর্থন আচ্ছা। নিশ্চিত করা নির্বাচন এবং আচ্ছা, ইন্ডিয়া এবং আওয়ামী লীগের সমর্থন নিশ্চিত করার জন্যই শাহাবুদ্দিনকে রাখা রাষ্ট্রপতি হয়েছে। পদে রাখা হয়েছে, এটি একটি প্রশ্ন। আর সেটা হচ্ছে যে এনসিপি জামায়াতের আন্দোলনকে থ্রেট মনে করছে বিএনপি, সেই কারণেই রাষ্ট্রপতির পদটাও তাদের নিজেদের লোকই রাখতে চান, এটিও কিন্তু মানান ভাই বলছেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে জামাত এনসিপির আন্দোলনকে থ্রেট মনে করছে বিএনপি, এর জন্য রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি পদটা নিজেদের করে রাখতে চাই বিএনপি। রাষ্ট্রপতি পদ কি এনসিপি বা জামাত জোটের পক্ষে দেওয়া সম্ভব? না, মানে তারা যদি ইলেকশন যদি হয় 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগের পদত্যাগও যদি, তাহলেও কি তারা রাষ্ট্রপতি একক প্রার্থী দিবে? অবশ্যই একক প্রার্থীকে তারা কি কোনোভাবে সেখানে বিজয়ী করে নিয়ে আসতে পারবে? সেটা তাদের পক্ষে সম্ভব না। তাহলে উনি কেন বললেন এটা আমার জানা নাই। আরেকটা কথা, রিস্ক মুক্ত, হ্যাঁ, রিস্ক ওনারা ফ্রি থাকার জন্য ওনারা আরেকটা কথা বললেন, উনি একটা বললেন যে ইন্ডিয়া আমেরিকাকে সন্তুষ্ট রাখার জন্য ইন্ডিয়া এবং আওয়ামী লীগের সাপোর্ট, আওয়ামী লীগের সাপোর্টের জন্য এটাই তারা হচ্ছে। ইন্ডিয়ান একজন সাংবাদিক বলেছে তারেক রহমানের দেশে ফেরাকে। আপনি সাংবাদিককে কোট করেন না, আপনি নিজেই বলছেন। না, আমি তো এখন সময়ের স্বল্পতায় করতে হ্যাঁ, তো এখন তার জন্য রেখেছিল। তো যদি সেরকমই হতো, ওনারা তো এখনো বলেন যে বিএনপি ইন্ডিয়ার আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সারাদিন শিলং সালাউদ্দিন বলে ডাকেন। মানে ওনাদের তো কখনোই অভিযোগ শেষ হয় না যে বিএনপি ইন্ডিয়ার কথা শুনে চলছে বা বিএনপি ইন্ডিয়ার পক্ষে, অথচ আমরা দেখি কিন্তু অন্য কার্যক্রম। বরং আমরা জামাতের সাথে বরং ইন্ডিয়ার এলিজিয়েন্সের আমরা বেশি দেখি সব দিক দিয়ে। তারপরেও মনে করেন যে উনি যেটা বললেন, ওনারা সবসময় বলে থাকেন, এবং ওনাদের আন্দোলনের মতোই আমরা ওনাদের এই কথাগুলো এইভাবেই দেখি যে ওনারা সেটা করবেন। ওনারা মাঝে মাঝে নিয়ম রক্ষার জন্য অনেক কিছু করেন। এই যেটা বলছেন যে তাদের আন্দোলনের ভয়ে রাষ্ট্রপতি সরে যাবে বা এরকম কিছু, সেটাও কিন্তু না। তাহলে তো গত 1.5 বছর যখন বিএনপি ক্ষমতায় ছিল না, তখনই ওনারা অনেক কিছু পারতেন। কারণ আলটিমেটলি অন্তর্বর্তীকালীন সরকারের বেশিরভাগ সিদ্ধান্ত তো ওনারা নিয়েছেন। সরকারের মতো যারা ছিল তারা বেশিরভাগই তো তাদেরই লোক ছিল। সবকটা প্রতিষ্ঠান দেখেন, সব কিছুতেই দেখেন, সেখানে ছাত্র প্রতিনিধি ছিল প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে, তাদের লোক যা আছে, হয় শিবিরের লোক অথবা এই নতুন ছাত্র সংগঠনের লোক, সেগুলো আলটিমেটলি শিবিরই যারা। তো এই যে সব জায়গায় তারাই ছিলেন, তারপরেও তারা পারলেন না। সে সময় তারা ক্ষমতায় থেকে তারা একটা জিনিস রক্ষা করতে পারলেন না। এখন ক্ষমতায় আরেকজন, তারা আন্দোলন করে সেটা করে ফেলবেন। ব্যাপারগুলো এরকম। পারলাম না, তার প্রশ্নের ভিতরে উত্তর আছে। কেন? ইন্ডিয়া এবং আওয়ামী লীগ, হ্যাঁ, তো ইন্ডিয়ার আওয়ামী লীগ দেশে নাই। আওয়ামী লীগের ভোটার আছে, নেতা নাই, ভোটার তো আছে। তারা আওয়ামী লীগ দেশে নাই, সেই আওয়ামী লীগ কি করে আপনাদের জন্য গোপালগঞ্জে 3টা ভয়ের সিটি কারণ হতে পাইছেন পারে? এবং না ভোট বিজয়ী হয়েছে। তো এটা প্রুভ করে যে আপনারা তাদের সাপোর্ট ভালোভাবে পেয়েছে। দেশের মানুষ যখন আন্দোলন করেছে, আমরা দেখেছি এরকম আওয়ামী সাপোর্টার ছিল যারা হয়তো সারা জীবন আওয়ামী লীগ করেছেন, পারিবারিকভাবে করেছেন, তারাই অভ্যুত্থানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন। তাদেরকে কি আপনি আওয়ামী লীগ বলবেন? মানে আপনি যে গণ অভ্যুত্থানে আপনাদের মানে জামাতের অনেক নেতাকর্মী অন্যভাবে তারা গুপ্ত হয়েছিল বা তারা সরাসরি প্রকাশ্যে আসেনি, সেই জায়গায় আওয়ামী পরিবারের অনেকেই ছিলেন যারা সরাসরি গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। আপনি কি তাদের কি বলবেন? সেই ভোটটা যদি বিএনপির কাছে আসে আপনি কি বলবেন? গোপালগঞ্জে এরকম কোনো আন্দোলন হয়? গোপালগঞ্জের আলোচনা নিয়ে আমি যাচ্ছি না। গোপালগঞ্জে আপনাদের জোটের একটি রাজনৈতিক দল, তারা গোপালগঞ্জে গিয়েছিল সমাবেশ করতে। সেখানে গিয়ে তারা কি পরিস্থিতিতে সেখান থেকে কি বলে গেল আর কিভাবে ফিরে এসেছিল সেটা তো আমরা দেখেছি। সেই জায়গায় যদি সেই জায়গায় আপনারা বিজয়ী হয়েছেন 3টা সিট, সেই জায়গায় মানুষ যদি ভোট দিয়ে কাউকে বিজয়ী করে, একটি রাজনৈতিক দলের একজন প্রার্থীকে যদি মানুষ ভোট দিয়ে বিজয়ী করে, সেটা নিয়ে তো আপনারা কথা বলতে পারেন না। না, আপনাদের সাতক্ষীরায় কেন 4টি আসনে জামাত? আগেও হয়েছে।
আগে এটা হয়েছে, ইতিহাস তৈরি এখন কি সাতক্ষীরাকে আমরা অন্য কিছু বলবো? না না, সাতক্ষীরায় সাতক্ষীরাকে তো এর আমরা আগেও জান্নাত জামাত ঘোষণা করব। সবগুলো পেয়েছে এর আগেও, ইতিহাস আছে। না না, কিন্তু সব পায়নি। BNP ইতিহাস বলে না যে আপনারা সব পেয়েছেন। গোপালগঞ্জে ইতিহাসে কখনো একটা সাতক্ষীরায় সিট পায় নাই। গত একের ইলেকশনে সাতক্ষীরায় আমাদের সংসদ সদস্য না ছিল। হ্যাঁ, কম বেশি হয়েছে, কিন্তু জামাত তো হ্যাঁ। আরো এক সময় 4টাই পেয়েছে। না না, আমি এখন গোপালগঞ্জে কেন বিএনপি জিতবে, কেন জামাত জিতবে না, সেই কথা উত্তর দিবে গোপালগঞ্জের মানুষ। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, না, ভোটও গোপালগঞ্জের বিজয়ী নাগরিক তো হয়েছে। বাংলাদেশেরই নাগরিক। না সেটা ঠিক আছে, তাহলে আমরা কেন আমরা বলছি categorize যে করবো এই যে এভাবে? সাপোর্টটা ভালোভাবে মানে স্মুথলি পেয়েছে বিজয়ের জন্য। আপনারা কেন পাবেন না? আমরা দেখেছি এই যে যোগ্যতা কম। আওয়ামী পুনর্বাসন জামাতে বেশি, আওয়ামী পুনর্বাসন এনসিপিতে বেশি, এবং সরাসরি ছাত্রলীগ করা আওয়ামী লীগ করা লোকজন জামাত শিবিরে এসে যোগ দিয়েছে। তাহলে আপনারা কেন সেই সাপোর্ট পাবেন না, সেই ভোটাররা কেন আপনাদের ভোট দিবে না, সেই দায়িত্ব তো আমরা নিব না। জি মানন ভাই 1 মিনিট আছে, মাসুদ কামাল ভাই আপনাকে আর সময়ের কারণে দিতে পারবেন হ্যাঁ না ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নেই, আপনি যোগ করে দিন। দেখেন, আসলে বাংলাদেশকে তার রাইট ট্র্যাকে নিয়ে যাওয়া উচিত। সবাই দ্বিধাদ্বন্দ্ব ভুলে, আমাদের আদর্শিক মত পার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের অর্থনীতি, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য আমাদেরকে রাজনীতিবিদদেরকে সুচিন্তিত মতামত দিতে হবে, মতামত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সিদ্ধান্তর কারণেই একটা জাতি কিন্তু বড় ধরনের ক্ষতিতেও পড়তে পারে, অনেক ভালো কিছু পেতে পারে। আমি মনে করি প্রেসিডেন্ট ইস্যুতে যেভাবে বিএনপি সোচ্চার হচ্ছে, আগামী দিনে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির শুভবুদ্ধির উদয় হবে, জাতি মুক্তি পাবে, জাতি গণতান্ত্রিক অভিযাত্রায় বিএনপির পরে আরও আস্থা পাবে। বিএনপি যেন বারবার যে পরে বোঝে, দেরিতে বোঝে এবং সংকটে পড়ে, যেরকম তত্ত্বাবধায়ক থেকে শুরু করে তিনজনকেই অনেক কিছু, সেরকম অসংখ্য পথে ধন্যবাদ যেন না। জানাই।